অনেকেই যথেষ্ট পরিমাণে এখনও সচেতন না। আজ যদি মৃত্যুর পরিমাণের দিকে আমরা তাকাই, তবে যে সংখ্যাটা আপনাদের কাছে ধরা দিবে, বাস্তবতা হচ্ছে অনেকগুলো পরিবারের জন্য সারা জীবনের এমন এক ক্ষতি, যে ক্ষতি কোনোভাবেই পূরণীয় না। ৩৯ জন মৃত্যুবরণ করেছেন অনাকাঙ্ক্ষিতভাবে করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে। আপনারা যারা এখনও সচেতন না, যারা মনে করছেন আপনার কিচ্ছু হবে না, যারা মনে করছেন কোনোভাবেই আপনি আক্রান্ত হবেন না, ক্ষতিগ্রস্ত হবেন না, তারা একটা ভুলের মধ্যে, ঘোরের মধ্যে বসবাস করছেন। অবশ্যই এটা থেকে বেরোতে হবে, নতুবা পরিণতি খুব ভয়াবহ হবে। যাই হোক, সংকটের এই সময় যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মে, তবে আমাদের সরাসরি ফোন করে জানাতে পারেন। করোনা হেল্প ডেস্কের এই আয়োজনে করোনা ভাইরাসের যদি কোনো লক্ষণ থাকে, করোনা সংক্রমণের লক্ষণ থাকে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনার স্বাস্থ্যের অবস্থা আমাদের জানাবার চেষ্টা করবেন। যার উত্তর দেওয়ারও জন্য আমাদের সাথে প্রতিদিনের ধারাবাহিকতায় আজও আছেন অধ্যাপক ডাক্তার এস এম মোস্তফা জামান, যিনি মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ BSMMU। আমাদের সাথে আরও যে ডাক্তারেরা আছেন, অল্প সময়ের মধ্যে তারা যুক্ত হবেন। ডাক্তার শারমিন আব্বাসী যুক্ত হবেন, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ, আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল। এছাড়াও ডাক্তার আবু সাইদ শিমুল আমাদের সাথে আজ থাকবেন, যিনি শিশুরোগ বিশেষজ্ঞ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। এবং পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি জুলহাস জুবায়ের। যেমনটা বলছিলাম দর্শক, 2 মাসের মধ্যে দেশে করোনায় মৃত্যু ও সংক্রমণের রেকর্ড হয়েছে আজ। 24 ঘন্টায় প্রাণ হারিয়েছেন 39 জন, আর নতুন করে শনাক্ত হয়েছেন 2212 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে কোভিড-19 এখন পর্যন্ত মোট প্রাণহানি 6254। 24 ঘন্টায় 15,990টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার 13.83%। এই পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে 4,36,684 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 1,749 জন। সব মিলিয়ে মোট সুস্থ 3,52,895 জন। সুস্থের হার 80.81%। মারা যাওয়া 39 জনের মধ্যে 30 জনই পুরুষ। দর্শক, আপনাদের প্রতিদিন কিন্তু একটা আহ্বান জানাই, যেটা আজও জানাচ্ছি। অনেকে হয়তো উপলব্ধি করতে পেরেছেন, অনেকে উপলব্ধি করতে পারেননি। তবে বাস্তবতা হচ্ছে, নিয়মিত বিরতিতে জীবাণুনাশক দিয়ে হাত জীবাণুমুক্ত করা, মাস্ক পরা এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে বেশি জরুরি, সবচেয়ে বেশি নিরাপদ। প্রত্যন্ত অঞ্চলে যারা আমাদের এই আয়োজনটি দেখেন, যারা ঢাকা থেকে, বিভিন্ন বিভাগীয় শহর থেকে আমাদের দেখছেন, দয়া করে আপনি নিজে সচেতন হন এবং চারপাশের প্রত্যেককে সচেতন করবার চেষ্টা করুন, নতুবা একদিন হয়তো ভিন্ন রকম কোনো গল্প হতে পারে। যাই হোক, যারা ফোন করছেন তাদের প্রতি আন্তরিক অনুরোধ, দয়া করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন। যারা সমাধান পেয়েছেন, যদি ফলো আপের জন্য ফোন দেন, অবশ্যই ফলো আপগুলো আমাদের যথার্থভাবে জানাবার চেষ্টা করবেন। একই প্রশ্ন দ্বিতীয়বার করে অন্যকে প্রশ্ন করা থেকে বঞ্চিত করবেন না। আমাদের সাথে একজন দর্শক আছে, দর্শকের ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো। জি দর্শক, হ্যাঁ, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম তাপসী ধর, বয়স 35। জি বলুন তাপসী। হ্যাঁ, আমার গত জুনের 15 তারিখে একটা আনম্যাচিউরড বেবি হয়েছিল সিজারিং করে। জি। সিজারিং করে মারা যায়। হওয়ার পর 10 মিনিট পর সে মারা যায়। এখন আমার তো মাজা প্রচন্ড ব্যথা। আচ্ছা। ডান পাশটা প্রচন্ড ব্যথা করে, নিচু হয়ে কোনো কাজ করতে পারি না। মাজা ব্যথা করে। ক মাস হলো টোটাল? এই তো 5 রানিং। 5 মাস হলো। জি। হ্যাঁ, 5 মাস রানিং। কোমর ব্যথা ছাড়া কি অন্য কোনো সমস্যা আছে কিনা? হ্যাঁ, আবার পা ব্যথা করে, 2 পা ব্যথা করে। ডান সাইডের মাজাটা বেশি ব্যথা করে। আচ্ছা, ডান সাইডে কোমর বেশি ব্যথা করে, পায়েও ব্যথা আছে। মাজার সাইডটা বেশি ব্যথা করে। পায়েও ব্যথা আছে আপনার, তাই তো? হ্যাঁ। তাপসী, আমাদের একটু কিছু তথ্য দিয়ে সহায়তা করবেন। আপনার বয়স কত এবং আপনার ওজন কত? আমার বয়স 35, ওজন 65। ওজন 65, বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার যদি আর কিছু জানবার থাকে। উনি প্রেগন্যান্সিটা কি বলেছেন এটা একটু ক্লিয়ার করুন। ওনার একটি প্রিম্যাচিউর বেবি ডেলিভার্ড হয়েছে সিজারিয়ান সেকশন করে, যা জন্মের ভূমিষ্ঠ হওয়ার 10 মিনিটের মধ্যে মৃত্যুবরণ করে। 7 মাসের সময় সিজারিন করতে হয়েছিল। আচ্ছা, আর এখন শুধু আপনার কমপ্লেইনটা হচ্ছে কোমরে ব্যথা, আর কোনো সমস্যা নেই? হ্যাঁ, কোমরে ব্যথা আর পেটে আছে, পেটে এখনো কোনো সেন্স আসে নাই। অ্যানেস্থেসিয়া করা হয়েছিল যে এখন ওরকম চুলকালে বা করলে কোনো ওইভাবে পাই না, সারা পাই না স্পর্শ করলে। আচ্ছা, ঠিক আছে। এখন আসলে এখানে তো অনেকগুলো সমস্যা। একটা হচ্ছে যে পেটে সারা পাচ্ছেন, আরেকটা হচ্ছে কোমরে ব্যথা, আরেকটা হচ্ছে আগের একটা বাচ্চা যেহেতু এভাবে করে একটা মিস আপ হয়েছে, নেক্সট প্রেগন্যান্সির একটা প্ল্যান থাকবে এবং সেফ ডেলিভারি এবং বাচ্চাটা ভালো থাকবে, সেই প্ল্যানটা।
একটা একটা করে যদি সমাধানে আসি, প্রথম যে প্রবলেমটি সেটা হচ্ছে কোমরে ব্যথা। কোমরে ব্যথা আসলে ডেলিভারির পরে অনেকের থাকে, অনেক লম্বা সময় ধরে থাকে। কারণ আপনি জানেন যে বাংলাদেশের মেয়েদের একটা বড় অংশের থেকে ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। সেটা একটা বড় কারণ। দ্বিতীয় হচ্ছে যে প্রেগন্যান্সি যখন আসলে রিলিফটা হয়ে যায়, একটা ধাক্কা থাকে পুরো বডি স্ট্রাকচারের উপরে, সেটার থেকেও কিন্তু অনেকের এরকম একটা প্রবলেম হয়। তো এখন আসলে নিয়ম মানাটা একটা তার চিকিৎসা, এবং তারপরে পেইন কিলার, এবং তারপরে দীর্ঘমেয়াদী ক্যালসিয়াম এন্ড ভিটামিন ডি। নিয়মের মধ্যে প্রতিনিয়ত আমরা বলছি যে ভারী কাজ করা যাবে না, কোমর বেন্ডিং হয় এমন কোনো কাজ করা যাবে না, সেটা আপনি নিজেই বুঝে নেবেন। আমরা বলি যে গোসল করার সময় যে নিচু হয়ে যে আমাদের মগটি তুলতে হয় পানি ঢালার জন্য, সেই কাজগুলো থেকে আসলে বিরত থাকার একটা বিষয় আছে এখানে। এবং ভারী কোনো কিছু উত্তোলন করা যাবে না, সেই জায়গাটি বুঝতে হবে। অতএব এই নিয়মটা যদি মানেন এবং ফ্ল্যাট বিছানায় যদি আপনি শোন, তাহলে আপনার ভালো লাগবে। কিন্তু এই মুহূর্তে কিছু ওষুধ আপনার প্রয়োজন ভালো থাকার জন্য। যেমন ব্যথা যদি খুব বেশি হয়, তাহলে আপনি বেকলো একটা ট্যাবলেট আছে, এটা ২ বেলা করে খেতে পারেন। অ্যান্ড মিউকোস বি একটা ট্যাবলেট আছে, যেটা আপনার কোমর ব্যথা কমানোর ক্ষেত্রেও কাজ করবে। দ্বিতীয়ত আপনি যে সেনসেশন এর প্রবলেমটা ভুগছেন, কারণ সিজারিয়ান সেকশন যখন হয় ওখানে কিন্তু একটা কাটা হয়। ওই কাটার সময় অনেক সময় দেখা যায় যে নার্ভ ইনজুরি হয় বা নার্ভ কাটা পড়ে, তখন কিন্তু আসলে এই ধরনের সেন্সেশনের প্রবলেমটা হয় বা এটা ফিরে আসাতে একটু ঝামেলা হয়। এবং এটি আসতে কিন্তু অনেক সময় সময়ও লেগে যায়, বেশ লম্বা সময়। অতএব সেই জায়গাটিতে আসলে বুঝতে হবে। আর প্রিম্যাচিউর ডেলিভারি কেন হয়েছিল, সাধারণত একটু আপনার ব্রেনে আমি দিয়ে দিতে চাই। একটা হচ্ছে যদি কারো ব্লাড সুগার লেভেল আনকন্ট্রোল থাকে, তাদের অনেক সময় প্রিম্যাচিউর ডেলিভারি হয়। অনেকে যদি ইউরিন ইনফেকশন থাকে প্রেগন্যান্সিতে, তাদের সাধারণত প্রিম্যাচিউর ডেলিভারি হয়। এবং ভালভোভাজাইনাইটিস দেখা যায় প্রেগন্যান্সির আগে থেকে কিছু মাসিকের রাস্তায় ইনফেকশন, যেটা প্রেগন্যান্সিতে আরো বেড়ে গেছে, সে কারণে কিন্তু প্রিম্যাচিউর ডেলিভারি হয়। অনেকের জরায়ুর মুখটা আর্লি খুলে যায়, জন্মগত ত্রুটি থাকে জরায়ুর মুখে, সেখান থেকেও প্রিম্যাচিউর ডেলিভারি হয়। তাহলে নেক্সট প্রেগন্যান্সিতে এগুলো ইভালুয়েশন করে দেখে নিয়ে দেন আমরা কিন্তু পরবর্তী প্রেগন্যান্সির চেষ্টাটি করব। এটি আমাদের মাথায় রাখতে হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি কুমিল্লা থেকে বলছিলাম। জি বলুন। স্যার, আমার মেয়ের বয়স ৯ বছর। 9 বছর। হ্যাঁ, ইসরাত আহমেদ, ওজন প্রায় 37-38 কেজির মতো আর কি স্যার। 9 বছরে 37-38 কেজি। জি জি আচ্ছা। স্যার, ওর প্রতি বছর শীতকাল আসলে ঠান্ডা লাগে, ঠান্ডা বেড়ে যায় স্যার, শ্বাস টান বেড়ে যায়, প্রচুর শ্বাস টান করে, বুঝলেন স্যার। আচ্ছা। আজ ডাক্তারে দিছে আনের কাবুসেপ, এরপরে দিছে ব্রাউডিল, পিনেট সিরাপ, মোনাস, এগুলা খাচ্ছে আর কি। আচ্ছা, আপনার পরিবারে অ্যালার্জির এরকম সমস্যা অন্য কারো আছে কিনা? না, তেমন একটা অন্য কারো তেমন একটা সমস্যা নাই। আচ্ছা, অ্যাজমার সমস্যা অন্য কারো নেই? না স্যার। বুঝতে পেরেছি। ডাক্তার আবু সাইদ শিমুল। আচ্ছা, এই মুহূর্তে তার শ্বাসকষ্ট বা কাশি আছে কিনা? জি জি স্যার, এই মুহূর্তে স্যার শ্বাসকষ্ট আছে, রাত্রে হইলে ঘুমাইতেও পারে না স্যার। আচ্ছা, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই অনুষ্ঠানে বলছি আপনাকে আসলে ধন্যবাদ, কারণ আপনার মাধ্যমে এই সময়ে কিন্তু বাচ্চাদের অনেকেরই এই ধরনের সমস্যা হচ্ছে, তাদেরও উপকার হবে। আপনি যা যা ওষুধ খাওয়াচ্ছেন বা যা নিয়ম মানছেন খুবই ভালো, সেজন্য ধন্যবাদ। কিন্তু কিছু নিয়ম কিন্তু আসলে মানতে হবে, না হলে দেখা যাচ্ছে যে যাবে প্রতিবার ঠান্ডার সময় বা এই সময়টাই কিন্তু এই ধরনের সমস্যা হবে। সুতরাং আমরা প্রতিদিন বলছি কিন্তু ধুলাবালি, মশার কয়েল, সিগারেটের ধোঁয়া, রান্নার ধোঁয়া এগুলি থেকে দূরে রাখবেন। এই সময়ে বাচ্চাকে অবশ্যই যেন রান্না করে না যায় সেটা খেয়াল রাখবেন। গোসল করাতে ভুলবেন না, কিন্তু পাউডার বা অন্য কিছু দিবেন না। দেখবেন যে কোনো খাবার খেলে তার এমন হয় কিনা, যেমন কি গরুর মাংস, ইলিশ মাছ, বেগুন, হাঁসের মাংস, হাঁসের ডিম, মিষ্টি কুমড়া, এগুলি কোনটা খেলে তার সমস্যা হয় সেই খাবারটা থেকেই শুধুমাত্র বিরত রাখবেন। আর স্যাঁতসেঁতে ঘর যদি থাকে, দেখবেন যে 10-11টার দিকে যখন রোদটা একটু বেশি উঠে, তখন ঘন্টাখানেকের জন্য হলেও সব দরজা জানলা একটু খুলে দিন, কারণ স্যাঁতসেঁতে আবহাওয়া কিন্তু এগুলো বেশি হয়। এই জিনিসগুলি কিন্তু একটু আমাদের মানতে হবে। মেয়ে যেহেতু দেখা যাচ্ছে যে সে ঘেমে যাচ্ছে বা গোসল করার পরে অনেকক্ষণ চুল ভেজা থাকছে, সেটাও যেন চুলটা ভালো করে মুছে দেন, ঘেমে গেলে যেন ভালো করে চুল মুছে দেন, সেই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে। এখন যদি দেখা যায় যে রাতের দিকে এটা বাড়ে, এই সমস্ত ক্ষেত্রে বাসায় যদি নেবুলাইজার মেশিন থাকে, যেটাকে অনেকে গ্যাস দেয়া বলে, সেটা যদি করে দেন খুব ভালো হয়। 5-7 দিনের জন্য আপনি একটু এখন যে খুব বেশি সমস্যা, সেটা থেকে কিন্তু সে উত্তরণ হতে পারবে। আপনি উইন্ডেল প্লাস সেটা দিতে পারেন। সেই সাথে বুডিকট সলিউশন পাওয়া যায় কিন্তু 2 ml, তার সাথে কি করবেন 1 ml নরসল ড্রপ যে পাওয়া যায়, সেটা যদি মিক্স করে একটু রাতে দেন এবং একটু সকালে দেন, কারণ এই 2 সময় বেশি হয়তো, সেটা 5-7 দিন দিলেই কিন্তু এই অবস্থা থেকে সে মুক্ত হতে পারবে। কিন্তু আপনি অলরেডি কিছু কিছু ওষুধ খাচ্ছেন, যে মোনাস, সেটা কিন্তু একেবারে আমরা বলবো ফেব্রুয়ারি পর্যন্ত খাবেন। সেটা আপনি 5 মিলিগ্রামে চুষে খাওয়া যায়, রাতে একটা করে খাবে। সেই সাথে আপনি যদি
টোফেন এই সিরাপটা 1.5 চামচ করে দুবার খাওয়ান, যে দিনে দুবার, সেটাও যদি ফেব্রুয়ারি পর্যন্ত 3-4 মাস খাওয়ান খুবই ভালো। কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যায় যে এই দুটো ওষুধ খাওয়ার পরও সমস্যা থেকে যায়, তাদের বলবো একটু ইনহেলারের প্রয়োজন রয়েছে। কিন্তু অনেকেই ইনহেলারের নাম শুনে খুব ভয় পেয়ে যায়। আমরা বলবো ভয়ের একদমই কারণ নেই। এই সময় থেকে তার যেহেতু বারবারই হচ্ছে, এই সময় তো হাসপাতাল বা কোথাও যাওয়া একটু আসলে সমস্যা, সেজন্য আগে থেকে যদি আপনি ইনহেলার নিয়ে নেন তাহলে কিন্তু সমস্যা হবে না। আপনি বেক্সিট্রল 125 যেটা মাইক্রোগ্রাম, সেটা বাচ্চাদের জন্য খুব সেফ, সেটা নিতে পারেন সকালে 2 পাফ, রাতে 2 পাফ। অনেক বাচ্চা টানতে পারেন না, তাদের জন্য স্পেসে পাওয়া যায় কিন্তু প্লাস্টিকের, সেটাও চাপ দেওয়ার পর স্বাভাবিকভাবে 10টা শ্বাস নেবে, তাতেই যথেষ্ট। কিন্তু জোরে চাপ দেওয়ার প্রয়োজন নেই, সেটা সকালে 2 পাফ, রাতে 2 পাফ, এভাবে যদি 3 মাস নেন দেখবেন যে খুবই ভালো থাকবে। নিয়মগুলো একটু পালন করবেন, আপনার বাচ্চা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে। ডাক্তার আবু সাইদ শিমুল। হাসিবুল ইসলাম লিখছেন, তার বয়স 20 বছর, 4 মাস আগে জ্বর হয়েছিল। জ্বর ভালো হওয়ার পর নাকে গন্ধ ছিল না, কিন্তু কিছুদিন পর গন্ধ ফিরে আসলেও সকল গন্ধ খারাপ আসে এবং সকল গন্ধ একই রকম। এখন কি মেডিসিন নিতে পারেন? জ্বর নেই, ঠান্ডাও নেই। প্রফেসর মোস্তফা জামান। জি, আমি প্রথমে হাসিবুল ইসলাম বলবো যে আসলে যখন তার 4 মাস আগে জ্বর হয়েছিল, তার উচিত ছিল আসলে করোনা টেস্ট করে নেওয়া। আমার মনে হয় তিনি এই টেস্টটি করেননি। সুতরাং আসলে সেটি করলে আমরা জানতে পারতাম তার সাথে আসলে করোনা ভাইরাসের কোনো সম্পর্ক আছে কিনা। আমরা জানি যে বর্তমান সময়ে কোভিড কালে এই যে নাকে গন্ধ না পাওয়ার সাথে করোনা ভাইরাসের একটি ওতপ্রোত সম্পর্ক আছে। তো যে কারণেই হোক, তিনি যেহেতু মিস করেছেন, এখন গন্ধ পাচ্ছেন, এটা আরো কয়েকটি কারণ হতে পারে। একটি হলো যে তার আমরা যে সিজনাল যে চেঞ্জ হচ্ছে একটু শ্বাসকষ্ট, অ্যালার্জির সাথে, এ কারণে নাক বন্ধ হয়ে অনেক সময় নাকের গন্ধ থেকে সমস্যা পাচ্ছি। তবে তাকে বলবো একটু স্টিম ব্যবহার করতে, পানি ফুটিয়ে বলক উঠলে যে আমরা বাষ্প নিতে বলি, এটি অনেক উপকারী দিবে। এবং ট্যাবলেট অমিডন 10 মিলিগ্রামের, এটি একটি করে 3 বেলা খাবার, আধা ঘন্টা খাবে এবং এটি 1 মাস খাবেন। এবং এর সাথে একটু পানি বেশি করে পান করবেন, একটু ভিটামিন সি সমৃদ্ধ যে ফলমূলগুলো আছে সেগুলো বেশি করে পান করবেন এবং খাবেন, এবং তাতে করে এবং এর সাথে এক্সারসাইজ করবেন। আমার মনে হয় একটু সুষম খাদ্য খাওয়ার পরে যদি একটু ব্যায়াম করেন, এবং সবচেয়ে স্টিমের খুব উপকারী ভূমিকা আছে। একটু আমরা যে ভিটামিন সি সমৃদ্ধ খাবারগুলো বললাম এগুলো খাবেন, একটু ওয়েট করবেন। আমরা সবসময় টাইম ইজ দ্য বেস্ট, আপনি সময়কে দেন, এটি বড় কোনো সমস্যা নয়। তবে যদি দেখেন আবার জ্বর আসে, শ্বাসকষ্ট হয়, কাশি থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু আবারও কিছু টেস্ট করতে বলি, বিশেষ করোনার। আর যদি মনে করেন জ্বর না থাকে, কাশি না থাকে, শ্বাসকষ্ট না থাকে, তাহলে আমরা কোভিড টেস্ট করতে বলবো না। কারণ আপনি যখন 4 মাস আগে হয়েছিল তখন করতে পারলে যে সুযোগটা পেতেন, এখন করলে সেটি সুযোগটি একেবারে নাও পেতে পারেন। তবে যদি নতুন করে আপনার এই ধরনের সমস্যা হয়, সেটি আপনি অবজার্ভ করবেন। তবে ঠান্ডা, ধুলোবালি, অ্যালার্জি থাকলে ঠান্ডার সাথে দূরে থাকবেন এবং ধুলোবালি থেকে এড়িয়ে চলবেন। আর একটু আবারও বলছি, একটু গরম পানি ব্যবহার করবেন, ঠান্ডা পানি যতটা সম্ভব কম ব্যবহার করবেন। আশা করছি আপনিও আস্তে আস্তে ভালো হবেন, তবে আপনাকে একটু ধৈর্যশীল হতে হবে। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি কামরুন নাহার বিথি বলছি, ঢাকা শেওড়াপাড়া থেকে। জি বিথি। আমার প্রবলেম হচ্ছে, আমার বয়স 24 বছর। জি। এটা আমার প্রথম প্রেগন্যান্সি, আমার 5 মান্থস রানিং। এখন সমস্যা হচ্ছে, আমার আল্ট্রাসাউন্ড রিপোর্টটা আসছে পার্শিয়াল সেপারেশন অফ প্লাসেন্টা। আচ্ছা। এখন আমি যে আরেক কিছু প্রবলেম ফেস করতেছি, কোমরে ব্যথা আর নিচের পেটের আর কি নিচের অংশটা অনেকটা ব্যথা করে, যে আমি বসতে পারি না, কোনো যে কোনো কাজে সমস্যা এবং শুইতেও প্রবলেম হয় কোমরে ব্যথার কারণে। আর হলো যে পার্শিয়াল সেপারেশন অফ প্লাসেন্টা, এটা আমার ডক্টর আমাকে একটু প্রবলেম বলেছে। আসলে আমি এখন একটু, আপনি বুঝতে চাইছেন তাই তো? বিথি, আপনার কি থাইরয়েডের বা ব্লাড সুগারের সমস্যা আছে? আমি সকল টেস্ট করেছি, এই ধরনের কোনো সমস্যা নেই। থাইরয়েড কোনো প্রবলেম নেই এবং সুগার জাতীয় কোনো রকম সমস্যা নেই। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী। আমি আসলে যেটি জানতে চাই যে এই হোল প্রেগন্যান্সিতে ওনার কখনো কি কোনো ধরনের ব্লিডিং হয়েছিল কিনা, বা রিসেন্ট কালে উনি কোনো পেটে ব্যথা পেয়েছেন বা পড়ে গেছেন, এমন কিছু হয়েছে কিনা? আমার আসলে ব্লিডিং হয়নি। ব্যথা পেয়েছেন, পড়ে গেছেন, এমন কিছু হয়েছে কি? জার্নি করেছিলেন, ঝাঁকি লেগেছে কিনা, এরকম কিছু হয়েছে? জার্নি করেছিলাম, লাস্ট 2 উইকস জার্নি হয়েছিল একটু। আর ব্যথা বলতে তেমন কোনো ছিল কিনা, উঁচু নিচু ছিল কিনা? আপনার জার্নিটা খুব জার্কিং ছিল কিনা? রাস্তাটা কি খুব উঁচু নিচু ছিল কিনা? মোহাম্মদপুর থেকে ডাবল জার্নি করেছিলাম, এইটুকুই। আচ্ছা, ঠিক আছে।
আমরা মনে হয় উত্তর দিতে চলে যাই। এটি আসলে যেটা হচ্ছে যে পার্শিয়াল সেপারেশন অফ দ্য প্লাসেন্টা, মানে গর্ভ যে ফুলটা এটা জ্বরের একটা নির্দিষ্ট জায়গায় লাগানো থাকে। এই সেপারেশনটা কিন্তু ইউজুয়ালি হবে পেশেন্ট যখন লেবারে যাবে সে সময়। কিন্তু কারো কারো ক্ষেত্রে আগেও এই ধরনের সেপারেশন দেখতে পাই আমরা। তখন যেটি হয়, সেপারেশন হলে ওটার পেছনে কিছু রক্ত জমে থাকে, অথবা কিছু কিছু রোগী আমাদের কাছে পেটে ব্যথা বা ব্লিডিং হচ্ছে এমন কোনো সিমটম নিয়ে প্রেজেন্ট করে। যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশে আমরা ভায়াবল এজ বলতে আসলে 28 সপ্তাহের পরকে বুঝি, তার 28 সপ্তাহের আগে এই ধরনের কোনো প্রবলেম যদি হয়, কারো ব্লিডিং বা কারো সেপারেশন, সেটা কিন্তু এক ধরনের আমরা বলি যে মিসক্যারেজ বা অ্যাবর্শন জাতীয় যে বিষয়গুলো আছে সেগুলোরই এক ধরনের আলামত। তো সেটি যেন না হয় সেই জন্য এই মুহূর্তে করণীয় কি আছে? স্ট্রিক্ট বেড রেস্ট, এটি একমাত্র এবং আমি বলবো প্রধানতম চিকিৎসা। আপনি রেস্টে থাকবেন তো আপনি ভালো থাকবেন, এবং যখন আপনি বিছানায় থাকবেন আমরা বলবো যে শুধুমাত্র বাথরুম করার জন্য আপনি বাথরুমে যাবেন, বাকি খাওয়া দাওয়া যা কিছু বলেন উইদিন দ্য বেড এটা আপনাকে করতে হবে। দ্বিতীয় হচ্ছে যখন শুয়ে থাকবে পায়ের নিচে একটা পিলো বা বালিশ থাকলে এটা একটু এক ধরনের সাপোর্ট হয়। তৃতীয় যেটি সেটি হচ্ছে কোনো ধরনের তো ভারী কাজ করাই যাবে না, সেক্সুয়াল ইন্টারকোর্স একেবারেই নিষেধ, এবং যেটি সেটা হচ্ছে ইমোশনাল লেভেল হওয়া যায় না। ইমোশন যখন লেভেল হয় তখন যেটি হয় হরমোনের ওঠানামা হয়, সেখান থেকে ইউট্রাস কন্ট্রাক্ট করে, সেখান থেকেও কিন্তু অনেক সময় ব্লিডিং হয়। এই কাজগুলো করা যাবে না। ওষুধ কি কি নেবেন? হরমোনাল সাপোর্ট আপনার জন্য এই মুহূর্তে খুবই দরকার। ক্যাপসুল মাইক্রোজাস 100 মিলিগ্রাম একটা করে আপনি 3 বেলা নেন, এবং ইনজেকশন ক্যাপ্রোজেন 250 মিলিগ্রাম 2 অ্যাম্পুল করে ইনজেকশন আপনি যেটি করেন মাংসপেশিতে নেন 3 দিন পর পর, মানে সপ্তাহে টোটাল 4টা ইনজেকশন নিতে হবে 2 বারে। এভাবে যদি আপনি চলেন, নিয়মগুলো মানেন, আমি বলবো যে 1 সপ্তাহ পর আবার ফলো আপ একটা আল্ট্রাসাউন্ড করেন। আমার ধারণা গ্র্যাজুয়ালি এটা কমে আসবে যদি এটা রিভার্সেবল হয়। আর যদি উপরওয়ালা এমন কিছু লিখে রাখে যেটি লস্ট হয়ে যাবে, সেখানে আসলে কারো হাত নেই। কিন্তু এই নিয়মগুলো মানলে ম্যাক্সিমাম রোগী ভালো থাকে এবং রিকভারি সম্ভব, অতএব ভয় পাবেন। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। এর সাথে আমরা একটা বিরতিতে যাচ্ছি। বিরতির পরে সে হাফিজুর রহমান একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন প্রফেসর মোস্তফা জামানের কাছে, সেই প্রশ্ন উত্তর আমরা দেবার চেষ্টা করব হাফিজুর রহমানকে। দর্শক, ছোট্ট একটা বিরতির উপরে দেখা হচ্ছে, সাথেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত। দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইর আপনাদের সাথেই আছে। আমরা একটু প্রফেসর মোস্তফা জামানের কাছে যেতে চাই। হাফিজুর রহমান লিখেছেন, আমি মোহাম্মদ হাফিজুর রহমান, বয়স 45, গত 3 জুলাই তারিখে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হই। 4 দিন ভর্তি থেকে বাড়ি ফিরে আসি। ওই সময় তার ইকো রিপোর্টে হার্টের সক্ষমতা ছিল 52%। এরপর 9 অক্টোবর তারিখে ডাক্তার দেখাতে যান, তখন ইকো করা হয়, রিপোর্টে কার্যক্ষমতা হার্টের 58% ছিল। তার বর্তমান ওষুধ যা চলছে নিডোকার্ড 2.6 মিলিগ্রাম, লিপিকন 10 মিলিগ্রাম, বেটালক 50, লোসারডিল 25, রিভোটিল 0.5, সার্জিয়াল 40 মিলিগ্রাম। তার বুকে ব্যথা করে না, হাঁটাচলা করতে পারেন, সিঁড়ি দিয়ে উপরে ওঠানামাও করতে পারেন, ওঠানামা করতে অসুবিধা হয় না। বর্তমান সমস্যা গলার ভিতর, তিনি লিখেছেন ঢিবলা লেগে থাকে, মানে বন্ধ হয়ে থাকে, দম বন্ধ হয় মনে হয়, এরকম কিছু একটা। আবার অনেক সময় এটা ঠিক হয়ে যায়। গলার ভিতর যখন সমস্যা হয় তখন গলা শুষ্ক হয়ে যায়। তার সমস্যার সমাধান তিনি চেয়েছেন। তাকে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করার প্রয়োজন আছে কিনা তাও জানতে চেয়েছেন তিনি। তার ওজন 49 কেজি। প্রফেসর মোস্তফা জামান। ধন্যবাদ জানাচ্ছি আসলে হাফিজুর রহমানকে, এবং হাফিজুর রহমানের মাধ্যমে আমি অনেককেই কিছু পরামর্শ দিব, বিশেষ করে যারা এই ধরনের সমস্যায় ভুগছেন। আমি প্রথম কথা বলছি যে তিনি যখন বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন, আমাদের দেশে অনেক মানুষ যারা বুকে ব্যথা নিয়ে ভর্তি হয় সবাই হার্টের কারণ মনে করেই ভর্তি হন। অর্থাৎ যেহেতু হার্ট অ্যাটাকের থেকে রোগীর মৃত্যু হতে পারে, এক ধরনের ভয়ঙ্করতা কাজ করে, ভীতি কাজ করে, সেই জন্য আমরা বলবো কি যে সব বুকে ব্যথাই কিন্তু হার্টের রোগ নয়। তবে মনে রাখবেন, যখন কোনো রোগী হাসপাতালে বুকে ব্যথা নিয়ে ভর্তি হয়, চিকিৎসকরা প্রথমে তাকে হার্টের বিষয়ে চিন্তা করে তাকে ওষুধ দিয়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত এটি প্রমাণিত হয় যে এটি হার্ট ছাড়া অন্য কোনো সমস্যা হতে পারে। যেহেতু শুধু ইকোকার্ডিওগ্রাফি করেছেন, ইকোকার্ডিওগ্রাফি দিয়ে কিন্তু পুরোপুরি বলা যাবে না যে তার হার্ট অ্যাটাক হয়েছিল কিনা বা আগামীতে হবে কিনা। এটি দিয়ে, এবং এটি দুরকম, 3 মাসের ব্যবধানে তিনি দুবার করেছেন, একবার শতকরা 52% এসেছেন, আরেকবার 58% এসেছেন। এটি কিন্তু ইন্টার অবজারভার ভেরিয়েশন, অর্থাৎ 2-3 জন করলে 3 রকম রিপোর্ট আসতে পারে, কিন্তু দুটি রিপোর্টই নরমাল। কিন্তু তার ট্রপোনিন আই করলে জানা যেত তার আসলে হার্ট অ্যাটাক হয়েছিল কিনা।
তিনি যে ওষুধগুলোর নাম বলেছেন সেগুলো খেতে হবে কিনা। যেহেতু তার বর্তমানে বড় কোনো সমস্যা নেই, তিনি নিয়মিত হাঁটাচলা করতে পারছেন, সিঁড়ি ভেঙে উঠতে পারছেন কোনো সমস্যা ছাড়াই। সুতরাং তার হার্টের রোগ আছে কিনা এটি নিশ্চিত হতে গেলে তাকে একটি পরীক্ষা করতে বলবো, একটি ট্রেডমিল টেস্ট, ইটিটি। ইটিটি যদি ভালো থাকে তাহলে আমরা এত ওষুধ ব্যবহার করব না, সেক্ষেত্রে ওষুধ কমিয়ে দেব। কিন্তু যদি ইটিটি পজিটিভ থাকে সেক্ষেত্রে একটি করোনারি অ্যাঞ্জিওগ্রামের প্রয়োজন হতে পারে। কিন্তু যতক্ষণ না পর্যন্ত তা প্রমাণিত হয় যে তার হার্টের সমস্যা আছে কিনা, এটি আমরা এত ওষুধ ব্যবহার করবো কিনা আমরা এই নিয়ে নিজেরাই আবার ভাবতে হবে। কিন্তু যদি দেখেন যে এটি নেগেটিভ থাকে তাহলে করোনারি অ্যাঞ্জিওগ্রাম করার প্রয়োজন নাই। তার আরেকটি সমস্যা ছিল যেটি গলার ভিতরে এক ধরনের সমস্যার কথা বলেছেন, যেটি তার লোকাল ল্যাঙ্গুয়েজে বলেছেন, যেটি আসলে বলবো এটি অ্যাংজাইটি নিউরোসিস থেকে হয়। অর্থাৎ রোগীরা যখন দীর্ঘমেয়াদী দুশ্চিন্তায় থাকেন, আমরা বেশিরভাগ সময় দেখে থাকি এই ধরনের একটি সমস্যার কথা বলে থাকেন। অনেকে নাক কান গলা ডাক্তারকে দিয়ে পরীক্ষা করিয়েও দেখেন যে গলার মধ্যে আসলে কিছু থাকে না। এটি দুটি কারণ হতে পারে। একটি হলো যে আমরা দুশ্চিন্তা থেকে হয়ে যায়, তার জন্য ট্যাবলেট পেস 0.5 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খাবেন, আর ট্যাবলেট অ্যানজেন্টা সকালবেলা একটি করে খাবেন। তবে অনেক সময় এই ওষুধের কারণে এমনিতে তার দুশ্চিন্তা থেকে গলা শুকিয়ে আসছে, এই ওষুধটা খেলে একটু গলা শুকিয়ে আসতে পারে, সে কারণে একটু পরপর অল্প পানি পান করবে গলাটা ভিজিয়ে রাখবার জন্য। আমার মনে হয় তিনি আমাদের পরামর্শ পেয়েছেন। আশা করি তিনি যদি এই পরামর্শ মতো চলতে পারেন, সঙ্গে গ্যাস্ট্রিকের ওষুধ অবশ্যই খাবেন, তাহলে কিন্তু তিনি আগামীতে এই পরামর্শ মতো চলে নিজেকে সুস্থ করে তুলতে পারবেন। অসংখ্য ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। আরেকজন দর্শক আছেন আমাদের সাথে, দর্শকের ফোনটি আমরা নিতে চাই। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ শাহিনুর রহমান, জি, জিনাজা থেকে বলছি। জি, আমার বাবুর বিষয় নিয়ে আমি একটু কথা বলবো। নিশ্চয়ই। কি নাম তার? ওর নাম সারা। সারা। সারার বয়স কত? 5 বছর জি 2 মাস। কি হয়েছে সারার? সারার মানে এডিনয়েডের প্রবলেম। এডিনয়েডের প্রবলেম? জি, শক্ত হয়ে গেছে। এটা আমি খুলনাতে যখন চাকরি করতাম উত্তর ব্যাংকে, তো ওখানে কামরুজ্জামান স্যার নামের একজন আছেন, ওনাকে দেখিয়েছি, এক্সরে করেছি, ওষুধ দিছে, ওষুধে বলছে ঠিক যদি হয় হবে, না হলে এটা সার্জারি করতে হবে। আচ্ছা, তো রিসেন্ট এখন কি অবস্থা? ঘুমালে খুব শব্দ হয়? হ্যাঁ, ঘুমালে শব্দ হয়, গাল মুখটা হা করে নিঃশ্বাস নেয়, মাঝে মাঝে নিঃশ্বাস আটকে যায়। আচ্ছা, এবং মানে ম্যাক্সিমাম সময় ঠান্ডা লেগেই থাকে। আচ্ছা আচ্ছা, আমরা বোধহয় বুঝতে পেরেছি, আমরা সরাসরি উত্তরটাতে চলে যেতে চাচ্ছি। আসলে এই ধরনের সমস্যা নিয়ে কিন্তু প্রায় আসে, যেহেতু একটু শীত চলে আসছে এবং সিজন চেঞ্জ, এই সময়টাই কিন্তু তাদের সমস্যাটা বেশি হয়। এবং 5-7 বছর থেকে এটা শুরু হয়ে 10-12 বছর বয়স পর্যন্ত থাকতে পারে। আমাদের শরীরের বিভিন্ন ধরনের লিম্ফয়েড অর্গান রয়েছে যেগুলো আমাদের রোগ প্রতিরোধের সাহায্য করে, সেগুলি লিম্ফয়েড গ্রোথ কিন্তু এই সময়টাতে আসলে বেশি হয়। হতে হতে দেখা যায় যে এইসব লিম্ফয়েড অর্গানগুলো আবার 10-11 বছরের পর থেকে আবার ছোট হতে থাকে। সুতরাং আমরা এখানে কয়েকটা বিষয় দেখবো। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যেগুলি 9-10 বছরের দিকে গিয়ে এই অ্যাডেনয়েডটা ছোট হয়ে যায় নিজে নিজেই, ন্যাচারাল প্রসেসে। কিন্তু যদি এমন হয় যে তার দৈনিক যে কার্যকলাপগুলি সেগুলো ব্যাহত হচ্ছে, সে হা করে ঘুমাচ্ছে, নাক ডাকছে এবং রাতের বেলায় মাঝে মাঝে নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে, সেজন্য দেখা যায় যে সকালবেলা তার ঝিমুনি আসছে, সকালবেলা দেখা যাচ্ছে সে স্বাভাবিক কাজকর্মগুলো করতে পারছে না। কেবলমাত্র সেই সমস্ত ক্ষেত্রেই আমরা বলবো অপারেশন লাগবে। এছাড়া কিন্তু আরো অনেক বাচ্চারা এই ধরনের অ্যাডেনয়েড সমস্যা থাকে, সবার অপারেশনের প্রয়োজন নেই, এটা ভয়ঙ্কর কিছু নেই। কিন্তু যে জিনিসগুলো বললাম সেগুলো যদি আপনার বাচ্চার ক্ষেত্রে থাকে, তার প্রাত্যহিক যে জীবন আচরণ সেগুলি যদি ব্যাহত হয়, তাহলে কিন্তু আপনার অপারেশন লাগবে। এই মুহূর্তে আপনি যেটা করতে পারেন, কিছু নেজাল স্প্রে দিলে কাজ করে, যে ডেকোমিট যে নেজাল স্প্রেটা রয়েছে, সেটা সকালে 2 পাফ, রাতে 2 পাফ যদি একটু দেন, গরম পানিতে একটু গড়গড়া করেন। যদি কখনো দেখা যায় যে খুব বেশি সমস্যা হচ্ছে, তখন একটু গরম পানির ভাপ নিবে এবং ঠান্ডা ধুলাবালি থেকে যদি আপনি এড়িয়ে চলতে পারেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে এইটাতে কিন্তু উপকার পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে, তার ফোনটি আমরা নিতে চাই। দর্শকের প্রতি আন্তরিক অনুরোধ, দয়া করে টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দিবেন। আপনার নাম, বয়স বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আমি মাকসুদা ইয়াসমিন, রংপুর থেকে বলতেছি। জি আপা বলুন, বয়স কত আপনার? জি, আমার বয়স 22 বছর। 22 বছর, হ্যাঁ। কি সমস্যা? আমার বিয়ে হবার 2 বছর হয়েছে। আমি এতদিন ওষুধ খাইছিলাম নরেশ 28। এখন আমি ওষুধ খাওয়া বন্ধ করছি। মাঝে একবার মিস হয়েছিল, সেটা হচ্ছে সেপ্টেম্বরের 16 তারিখে। তারপর থেকে আমার আর মিস হয় না। এর মাঝে আমি প্রেগন্যান্ট টেস্ট করছি, আর কি নেগেটিভ আসছে। এখন আমি কি করব? এখন আপনি কি করবেন? এর মধ্যে কি আপনার কোনো ব্লাড টেস্ট করা হয়েছে? না, ব্লাড টেস্ট করি নাই, শুধু প্রেগন্যান্ট টেস্ট করছি 2 বার, তার মধ্যে 2 বারই নেগেটিভ আসছে। 2 বারই নেগেটিভ আসছে। ডাক্তার শারমিন আব্বাসী।
কি করবেন আমি বলবো বিচলিত হবেন না। যেভাবে প্রশ্নটি করলেন মনে হলো খুব আপনি টেনশনে আছেন এবং বিচলিত আছেন। প্রথম কথা যে বিচলিত হওয়ার মতো কিছু নেই। প্রতিটি সমস্যারই সমাধান আছে। এখন যেটি হলো যে আসলে প্রেগন্যান্সি আছে কিনা, অনেক সময় কিন্তু স্ট্রিপ টেস্ট আর্লি প্রেগন্যান্সিতে আসে না। তখন কিন্তু ব্লাড টেস্টে এটা কনফার্মেটরি। আমি মনে করি যে ব্লাডে একটা বিটা এসসিটি করে আপনি দেখতে পারেন প্রেগন্যান্সি আছে কিনা। এবং অনেক সময় পিল উইথড্র করলে তারপরে কিন্তু একটা রেগুলার মিনিস্ট্রেশন স্ট্যাবলিশ হতে একটু সময় লেগে যায়। তো সেই জায়গাটিতে একটু সময় দিতে হবে রোগীদেরকে, মিনিমাম 2 থেকে 3 মাস। এই জিনিসটিও মাথায় রাখতে হবে। এখন আপনি প্রেগন্যান্সি চান কি চান না? এখন যদি চান তাহলে যেটা ফার্টাইল পিরিয়ড আছে মেনস্ট্রুয়েশন হলে 10ম থেকে 20তম দিন, এটি আপনাকে ট্রাই করতে হবে যদি প্রেগন্যান্সি টেস্ট নেগেটিভ হয়। আর যদি আপনি প্রেগন্যান্সি না চান তাহলে আমরা বলবো যে প্রপার কোনো কন্ট্রাসেপশন ব্যবহার করতে হবে, কারণ আনওয়ান্টেড প্রেগন্যান্সি যেন না হয়। তাই আপনার টেনশন করার দরকার নাই। আমি বলবো প্রেগন্যান্সি টেস্ট যদি নেগেটিভ হয় তাহলে আপনি ট্যাবলেট নরমেস 5 মিলিগ্রাম সকালে 2টো রাতে 2টো খান। এভাবে 5 দিন খেয়ে ছেড়ে দিলে মেনস্ট্রুয়েশন হবে। এরপর সিদ্ধান্ত আপনার হাতে। আপনি প্রেগন্যান্সি চাইলে এক নিয়মে চলবেন, না চাইলে আরেক নিয়মে চলবেন। তবে কেন মাসিকটা বন্ধ হলো, পিল ছাড়া আর কি কারণে হতে পারে? তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে পিসিও। যদি ওভারওয়েট আপনি হন এবং হরমোনাল কিছু প্রবলেম হয় সেটা আল্ট্রাসাউন্ড করে জানা যেতে পারে সেরাম টিএসএইচ লেভেল অ্যাবনরমালিটি। সো আপনি যদি দেখেন যে খুব লম্বা সময় ধরে এই ধরনের ইরেগুলারিটি হচ্ছে তাহলে আমরা বলবো সিম্পল একটা আল্ট্রাসাউন্ড এন্ড টিএসএইচ করে আমাদেরকে জানালে উই ক্যান ফার্দার প্রসিড। এরপর আপনার আর কি করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। একজন আমাদের লিখেছেন, আমরা প্রশ্নটি নিতে চাই আব্দুর রাজাকের, তবে তার আগে একজন দর্শকও আছেন আমাদের ফোন দিয়েছেন, দর্শকের ফোন কলটা আমরা নিতে চাই। দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো জি দর্শক আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম রমা দত্ত, চাঁদপুর থেকে বলছি। আমার মেয়ের বয়স 12 বছর। আচ্ছা, আজ 4-5 দিন যাবত বিছানার মধ্যে শুয়ে আছে, শুধু বলে মাথা ব্যথা এরকম বলতেছে। আমি এর নাপা এবং খাওয়াইছিলাম, পিরিটন খাওয়াইতেছি, কিন্তু কোনো কাজ করতেছে না। এখনো বলতেছে মাথা ধরা, উঠতে পারতেছে না, এরকম বলে। আর জ্বর আছে কি গায়ে কোনো? না, গায়ে কোনো জ্বর ভাষা দেখি না, তার গায়ে কোনো গরম নাই। আচ্ছা, ওর কি এমনিতে ঠান্ডা লাগার সমস্যা ছিল কখনো? অত একটা সমস্যা না, হালকা পাতলা মাঝে মধ্যে হয় আরই। আচ্ছা, আপনাদের পরিবারে সাইনোসাইটিস বা অ্যালার্জির কারো সমস্যা আছে কিনা? না না নেই। ডাক্তার আবু সাইদ শিমুল, আপনার যদি আর কিছু জানবার থাকে। জি আসলে যেহেতু 12 বছর, জি বলুন। করছে আমার ওই জরায়ুর সমস্যা। আমার 21 দিনের একটা কোর্স দিছে, 3 মাস বলছে এটা চালাই নিতে। 21 দিন খাওয়ার পর 1 সপ্তাহ গ্যাপ, আবার 21 দিন খাওয়ার পর 1 সপ্তাহ গ্যাপ, এরকম 3 মাস বলছে আমাকে খাইতে ওষুধটার নাম হচ্ছে নরমেন। কিন্তু আমি এখানে মাঝখানে একটু ভুল করে ফেলছি যে আমি 21 দিন না খেয়ে 19 দিন খাইছি, 2 দিন গ্যাপ গেছে। এখন আমি কি করতে পারি? আচ্ছা, ডাক্তার শারমিন আব্বাসী, উনি নরমেশ 21 দিনের জায়গায় 19 দিন খেয়ে ফেলেছেন। উনি কি করতে পারেন এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য যদি প্রাসঙ্গিক আর কিছু আপনার জানবার থাকে? এটি কবেকার ঘটনা? লাস্ট ডোজটা কবে খেয়েছেন আর কি? রমা, আপনি লাস্ট ডোজটা কবে খেয়েছেন? জেনারেল উত্তর দেই, একটা জেনারেল উত্তর দেই। হ্যাঁ, আমরা জেনারেল উত্তর দিব। প্রথমে ডাক্তার আবু সাইদের কাছ থেকে, আবু সাইদ শিমুলের কাছ থেকে উত্তর নিব ওনার মেয়ের জন্য, তারপর আপনার কাছে যাব। তবে দুটোই বিরতির ওপারে যখন ফিরছি তখন। দর্শক, ছোট একটা বিরতির ওপারে দেখা হচ্ছে, সাথেই থাকুন, ফিরছি এক্ষুনি। স্বাগত একবার, দেখছেন করোনা হেল্প ডেস্ক, জুলহা জুবাইয়ের সাথেই আছি। আমরা সরাসরি ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে চলে যেতে চাই, তার পরবর্তীতে ডাক্তার শারমিন আব্বাসীর কাছে যাব। আসলে মাথা ব্যথা কিন্তু একটা অনেক বিরাট বিষয়, অনেকগুলো কারণ জড়িত। সুতরাং আমরা কমন কয়েকটি কারণ নিয়ে আলাপ করব, কিন্তু এর বাইরেও কিন্তু কারণ থাকতে পারে। সুতরাং এখন যেটা একটু শীত পড়া শুরু করেছে, সেজন্য ঠান্ডার থেকে অনেকের সাইনোসাইটিস হয়, সেই জন্য কিন্তু একটা মাথা ব্যথা হতে পারে। সেক্ষেত্রে যেটা হয়, একটু ঠান্ডার ভাব থাকতেই পারে। কিন্তু একটি কথা আপনাকে আসলে বলতে চাই, সেটা হচ্ছে আসলে কোনো ওষুধের দোকান থেকে বা কারো পরামর্শ ওষুধ খাওয়ানো কিন্তু উচিত না। আপনি ট্যাবলেট নাপা খাওয়াচ্ছেন, সেই সাথে পিরিটন খাওয়াচ্ছেন, এটা কিন্তু খুব ঘুম আনে, আমাদের একটা ঝিমুন আনে। সেই জন্যই আপনি কিন্তু বলছিলেন যে
আপনার মেয়ে কিন্তু শুয়ে রয়েছে, এইটা এই ওষুধের কারণেও কিন্তু হতে পারে। এটা একটু দেখতে হবে। পিরিটন ওষুধটা আপনি বন্ধ করে দেন, নাপা আপনি চালিয়ে যেতে পারেন, একটা করে 4 বার দেন। সেই সাথে যদি আপনি ওমিডন ট্যাবলেটটা একটু দেন খালি পেটে, একটা করে 3 বার, খুব ভালো কাজ করবে। আপনি যদি দেখা যাচ্ছে সেটা ঠান্ডা থাকে, সেক্ষেত্রে ফেক্সো 125 মিলিগ্রাম 120 মিলিগ্রাম সেটা কিন্তু খেলে যেটা হয় যে ঠান্ডাটা অত বেশি ঝিমানো আসে না, কিন্তু সেটা আপনি সকালে একটা রাতে একটা খাওয়াতে পারেন। আপনি আফরিন নেজাল ড্রপ একটু দেন, এটা দেওয়ার 1 ফোঁটা করে 2 নাকে দিবেন দিনে 3 বার। এটা দেওয়ার 10 মিনিট পরে গরম পানি চুলা থেকে নামানোর পরে যে ভাবটা আসে সেইটা একটু টানতে বলবে। আপনি অবশ্যই পাশে থাকবেন, যেহেতু গরম পানির থেকে দুর্ঘটনা ঘটতে পারে। এইটা করলে যেটা হবে যে সাইনোসাইটিসের কারণে যদি ব্যথা হয়ে থাকে সেটা কিন্তু চলে যাবে। কিন্তু অনেক ক্ষেত্রেই যেটা হয় মাইগ্রেনের কারণে কিন্তু এই বয়সী মেয়েদের ব্যথা হতে পারে, যেটা চা কফি খেলে বাড়ে বা মেনস্ট্রুয়েশন সাইকেলের সাথেও জড়িত। এই বয়সের মেয়ে কিন্তু এটা একটু আপনাকে জিজ্ঞেস করতে হবে তার মেনস্ট্রুয়েশন আমরা জিজ্ঞেস করে নিই যদিও, যেটা শুরু হয়েছে কিনা, হয়তো সে শুয়ে আছে আপনাকেও বলছে না। এই বয়সের মেয়েদের কিন্তু এটা একটু সমস্যা হয়ে থাকে। সুতরাং যদি শুরু হয়ে থাকে তো ভালো হয়, কারণ এই সময় একটা ব্যথা হয়। যদি না শুরু হয়ে থাকে, একটু আমার মনে হয় তার আপনজন হয়ে একটু মা হিসেবে এটা কর্তব্য জিজ্ঞেস করা। কারণ এই ক্ষেত্রে কিন্তু অনেক মেয়ে কিন্তু এটা বলে না, গোপন করে, লজ্জার ব্যাপার মনে করে, তাকে বোঝানো যায় না এটা লজ্জার কিছু নেই। তাহলে সেই যদি প্রিকশন গুলি নেন, তাহলে কিন্তু এই মাথা ব্যথাটা আসলে ওই সময় 5-7 দিনের জন্য একটু থাকবেই। আর একটা কিছু এই সময় আমরা ব্যথা দেখি যে চোখের সমস্যার কারণে। আমরা আগেও একদিন বলেছিলাম যে যাদের অল্প চোখের সমস্যা, যাদের অ্যাঙ্গেল থাকে, আমরা স্টিগমেটিজম যেটা বলি, যেটাতে হয়ত দূরের বা কাছের সমস্যা না, তার অ্যাঙ্গেলের সমস্যা রয়েছে, তাদের কিন্তু খুব মাথা ব্যথা হয়। সুতরাং যে নিয়মগুলি বললাম সেগুলো একটু পালন করার পরও যদি দেখছেন যে না আসলে মাথা ব্যথাটা রয়ে গিয়েছে, তাহলে একটু চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হলে উনি যদি একটা চশমা দেন চলে যাবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যে নিয়মগুলি এবং যে ওষুধগুলি দিলাম তাতে কিন্তু আপনার মেয়ে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমুল। ডাক্তার শারমিন আব্বাসী, না ওভাবে আসলে ওনার মার জন্য যে প্রশ্নটি উনি করেছেন, উনি আসলে হয়তো প্রশ্নটি করার জন্যই করেছেন, এটি কোনো সমস্যা নয়। কারণ 21টির জায়গায় 19টি খেয়েছেন, হিসেব একই হবে। 21 দিন পরে ছাড়লে যা হতো এখন 19 দিন পরে সেই ঘটনাই ঘটবে, অতএব বিচলিত হওয়ার কোনো কিছু নেই। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফা জামানের কাছে একটু যেতে চাই। প্রফেসর মোস্তফা জামান, স্মৃতি সরকার আমাদের লিখছেন তার আম্মুর জন্য, যার বয়স 38, তার উচ্চ রক্তচাপ এবং শরীরে পানি আছে। ডাক্তার দেখানোর পর টেলমিপ্রেস, ফ্লুসিন এবং ম্যাক্সিনেব এই 3টি ওষুধ দেয়, কিন্তু এখনও শরীরে পানি বেড়ে যাচ্ছে এবং সাথে ঘাড় ব্যথা করে। কি করবেন জানতে চেয়েছেন? আসলে শরীরে পানি আসার কিছু কারণ আছে, যেমন শরীরে যদি ওজন বেশি থাকে, অনেক সময় আমরা দেখি ফিজিওলজিক্যাল কারণে, যেটি আসলে বড় ধরনের কোনো সমস্যা নয় কিন্তু পানি আসতে পারে। কিছু মহিলাদের মাসিকের সাথে সম্পর্কিত অথবা অন্য কোনো সমস্যার জন্য আমরা বলি ফ্লুইড রিটেনশন সিনড্রোম, এটিও বড় কোনো সমস্যা নয়। এগুলো পানি আসলেও আমরা বলি যে ভয়ের কোনো কারণ নয়। কিন্তু কিছু কিছু কারণ আছে যেগুলো সত্যিকার অর্থে খুবই খারাপ কারণ, যেমন হার্ট দুর্বল থাকলে, লিভারের সমস্যা থাকলে, কিডনির সমস্যা থাকলে, এরকম কিছু কারণ আছে কিনা কিছু পরীক্ষা নিরীক্ষা করে। এছাড়া হিমোগ্লোবিন কম থাকতে পারে, থাইরয়েডের সমস্যা থাকতে পারে, এগুলো একটু পরীক্ষা করতে পারবে। আমি বলবো একটু হিমোগ্লোবিন পরীক্ষা করতে, সিবিসি করে দেখতে পারেন, টিএইচএস বা থাইরয়েড লেভেল দেখতে পারেন, একটি বুকের এক্সরে করতে পারেন, ইকোকার্ডিওগ্রাফি করতে পারেন, একটু আল্ট্রাসাউন্ড করতে পারেন। এগুলো আসলে একেবারে রুটিন পরীক্ষা। পায়ে পানি আসলে যদি দেখে যে এখানে কোনো সমস্যা থাকে তো আমরা সেইভাবে চিকিৎসা দিব। আর যদি সমস্যা না থাকে, মনে করবেন এই পায়ের পানি আসার সাথে খারাপ কোনো কারণ নেই, সেক্ষেত্রে আমরা বলবো আপনি যে ফুসিন খাচ্ছেন এটি সাময়িকভাবে খেতে পারেন, তবে যদি ওজন বেশি থাকে ওজনটি অবশ্যই কমিয়ে ফেলবেন। যেহেতু প্রেশার আছে, আপনি টেলমিপ্রেস খাচ্ছেন এবং ম্যাক্সিনেব খাচ্ছেন, দুটি ওষুধই খুবই ভালো ওষুধ। যদি প্রেশার নিয়ন্ত্রণ থাকে, অর্থাৎ আমাদের টার্গেট থাকে সিস্টোলিক 140-এর নিচে এবং ডায়াস্টোলিক 90-এর নিচে, 120 বা 80 রাখতে পারলে আমাদের জন্য আরো ভালো। আমি বলবো যে যদি দেখেন এইগুলো পরীক্ষা ভালো থাকে তাহলে আপনি কোনো দুশ্চিন্তাই করবেন না, কিন্তু যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাকে অবশ্যই সেই মোতাবেক ব্যবস্থা নিতে হবে। আরেকটি বিষয়, আপাতত একটু ডিমের সাদা অংশ, প্রোটিন কম থাকলে অনেক সময় এই ধরনের একটু পানি আসতে পারে। আমরা বলি ডিমের সাদা অংশটি আপনি একটু বেশি খাবেন, আর হিমোগ্লোবিন বা অন্যান্য পরীক্ষা যেগুলো বলেছি সেগুলো করে আপনি একটু সত্তর যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, অথবা আপনি আপনার চিকিৎসকের সাথে সাক্ষাতে পরামর্শ করতে পারেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। নুরুল কাদের লিখছেন চট্টগ্রাম থেকে, বিয়ের 5 বছর চলছে তাদের, একটা সন্তানের চেষ্টায় কয়েকজন ডাক্তারের শরণাপন্ন হলেও কোনো সুফল আসেনি। সর্বশেষ একজন ফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শে গত মার্চে আইইউআই করেও সুফল আসেনি। এরপর থেকে মেনস্ট্রুয়াল সাইকেল অনিয়মিত হয়ে গেছে। এখন তাদের জন্য কি করণীয় জানতে চেয়েছেন ডাক্তার শারমিন আব্বাসী।
এটি আসলে তো ইভালুয়েশন দরকার। আপনি নিজেই তো আসলে প্রশ্ন করে প্রতিদিন আমাদেরকে বের করে দেন, কারণ এখানে হাজবেন্ডের কোনো হিস্ট্রি প্রপারলি দেওয়া নেই। প্রথম কথা, হাজবেন্ডের ওয়েট কত, বয়স কত, হাজবেন্ড স্মোকার কিনা, এবং অন্যান্য যে বিষয়গুলো আসলে খুব আমাদের জানার প্রয়োজন হয় যখন ইনফার্টিলিটির প্রবলেম গুলো থাকে, তার কোনো হিস্ট্রি আমার কাছে নেই এখানে। ওয়াইফের ওয়েটটা আমরা জানি না, ওয়াইফের হিস্ট্রি জানি না, যে আগে কি মেনস্ট্রুয়েশন ইরেগুলার ছিল কিনা, এখন কি অবস্থা। তা আমাদের একটা পূর্ণাঙ্গ হিস্ট্রি দরকার। তবে যে একটি সমস্যার কথা উনি বলেছেন, মাসিক ইরেগুলার, সেটাকে যদি ফোকাস করি তাহলে হচ্ছে যে মাসিককে রেগুলার করলে ওভুলেশন হয়, ওভুলেশন হলে ডিম আসে, ডিম হলে প্রেগন্যান্সি হয়, অথবা ওই পথে হাঁটতে হবে। কারণ আইইউআইটা কিন্তু আমরা যখন করি সেটি হচ্ছে যে অনেকগুলো স্টেপ ফেল করার পরে, অথবা হাজবেন্ডের স্পার্মে যদি কোনো প্রবলেম থাকে, যে কাউন্ট কম, নড়াচড়া কম, অথবা তাদের সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে কোনো প্রবলেম, সেই সময়গুলোতে। তাছাড়া কিন্তু নয়। অর্থাৎ মাসিকটা কেন ইরেগুলার দেখতে হবে, বড় একটা অংশ থাইরয়েড সমস্যা অথবা পিসিওতে ভোগেন, তাদের ডিম তৈরিতে সমস্যা হয়, সেটার জন্য ইনজেকশন ওষুধ প্রয়োজন হতে পারে। আমার কাছে মনে হয় যে বয়স যদি কম হয়, ওভারওয়েট যদি না হয়, হরমোনাল প্রবলেম, ডায়াবেটিস যদি দুজনের না থাকে, হাজবেন্ডের রিপোর্ট ভালো থাকে, তাহলে খুব বেশি হোপলেস হওয়ার মতো কিছু নেই, বরং আশা আছে, চিকিৎসাও আছে, একটু জাস্ট ধৈর্য ধরে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আব্দুর রাজাক সাহেব একটি প্রশ্ন করেছেন তার সন্তানের জন্য, যার বয়স 2 বছর 4 মাস, ওজন 11 কেজি 28 গ্রাম। ও ঠান্ডা লেগে চোখ দিয়ে পানি এবং ময়লা আসে, ঠান্ডার ওষুধ খেলে ঠান্ডা ভালো হয়ে যায়, কিন্তু চোখে ময়লা আসতে থাকে। চোখের ডাক্তার দেখানো হয়েছিল, ম্যাক্সোফিন 5 মিলিগ্রাম দেওয়া হয়েছিল, 4 বার ব্যবহার করতে বলেছিলেন। ড্রপটি ব্যবহার করার পরে ভালো হয়নি, কিন্তু ঠান্ডা লাগলে আবার এই সমস্যা দেখা দেয়। এখন তার ক্ষেত্রে করণীয় কি ডাক্তার আবু সাঈদ শিমুল? সেটা হচ্ছে আসলে ধুলাবালি থেকে দূরে রাখতে হবে, কাজল পাউডার এগুলি দিবেন না, তেল না দেয় ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, প্রতিদিন গোসল করবেন, এই নিয়মগুলি আসলে মানতে হবে। আমাদের কিন্তু চোখের সাথে নাকের কিন্তু সম্পর্ক রয়েছে, নেজোলেক্ট্রি মানে ডাক দিয়ে কিন্তু এটা একটা সংযোগ রয়েছে, সুতরাং এই ঠান্ডাতে লাগতেই পারে। আপনি যেটা করবেন, টোফেন এই সিরাপটা 1 চামচ করে 2 বার আপনি 3 মাস একটু খাওয়ান। সেই সাথে মোনাস একদম চুষে খাওয়া যায় ট্যাবলেট, সেটা একটু 3 মাস খাওয়ান। আর যেটা করুন, খুব যেটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা অনেকবার বলেছি, যেটা মেসেজ করে এইভাবে আঙ্গুল দিকে চোখের কোনায় চাপ দিয়ে নিচের দিকে নেমে আসবেন। তার হয়তো নেজোলেক্ট্রিমাল যে ডাক, সেটাতে হয়তো কোনো একটা সমস্যা রয়েছে, এটা ব্লক হয়ে যায় বারবার, সেজন্য পানিটা পড়ে। এটা সকালে, দুপুরে, বিকালে এবং রাতে 10 বার করে করে 40 বার যদি আপনি 5-6 মাস টানা করে যাবেন, মাঝে মাঝে হয়তো ভুলের কারণে গ্যাপ হতে পারে, সেটা গ্যাপ না দিয়ে যদি টানা করে দেন, দেখবেন যে এই সমস্যাটা থাকবে না। ওষুধের চেয়ে এই ব্যায়ামটা কিন্তু গুরুত্বপূর্ণ, সেটা খেয়াল রাখবেন। ধন্যবাদ। তানভীর শোভন আমাদের লিখছেন ময়মনসিংহ থেকে, তার বয়স 48 বছর, ক্লাস 7-এ আমাশয়, কখনো 7-8 মাস, আবার কখনো 2-3 মাস থাকে, খাবারের রুচি কম। এর আগে তিনি ফিলমেট নিরোক্সিসিন 500 খেয়েছেন, সমাধান পাননি। 30 সেকেন্ড আছে আমাদের কাছে। প্রফেসর মুস্তাফা জামান, আইবিএস এর সমস্যা মনে হচ্ছে। জি, আমার মনে হয় জুবায়ের আপনি ঠিক ধরেছেন। আসলে যে আইবিএস এর সমস্যা, আমরা সবসময় এই কথা বলছি যে আমাদের শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে একটি আলাদা রকম একটা মন, আমাদের যেমন মন থাকে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গে কিন্তু এরকম একটি মন থাকে, আমরা নার্ভাস সিস্টেম বলে থাকি। এটিকে কিন্তু আসলে বিরক্ত করা যাবে না। এখানে পরিপাকতন্ত্র তার বিরক্ত হয়ে আছে, তার অপরিকল্পিতভাবে অনিয়ন্ত্রিত ওষুধ খাবার জন্য। বিশেষ করে তিনি কিন্তু এমন এমন অ্যান্টিবায়োটিক ঘন ঘন খাচ্ছেন যে পেটের যে স্বাভাবিক যে উপকারী ব্যাকটেরিয়া আছে সেগুলো সব নষ্ট করে ফেলেছেন। ফিলমেট খাচ্ছেন, এই ধরনের অনেক ওষুধ খাচ্ছেন। আমি বলবো তার ওষুধ খাবার জন্য সমস্যাটা হয়েছে, তাকে বলবো ক্যাপসুল প্রো বায়ো, এটি সকালে একটি, রাতে একটি খাবেন আগামী 2 থেকে 3 মাস, এবং যেসব খাদ্য খেলে সমস্যা হয় সেগুলো এড়িয়ে চলবেন। বিশেষ করে অনেকে দেখবেন। প্রফেসর মুস্তাফা জামান, আমরা আজ একদম শেষ জায়গায় দাঁড়িয়ে আছি। দর্শক, আজ এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আরো একবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।